নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব বিটিএন নিউজের এই মুহূর্তের সংবাদ শিরোনাম। অক্টোবরে ফের 40,000 নিযুক্তি, 1.5 লক্ষ নিয়োগের দ্বারপ্রান্তে সরকার, বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলার 12 বছরের শিশু কন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, আটক বছর 60-এর এক বৃদ্ধ। শ্রীভূমির লক্ষ্মীবাজার রোডের যুবতীর আত্মহত্যা নিয়ে মৃতার পরিবারের গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশের মামলা, চাঞ্চল্য। হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন মন্ত্রী কৌশিকের, বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ মন্ত্রীর। ছাব্বিশকে সামনে রেখে আসাম বিজেপির 32 জন পদাধিকারীর নাম ঘোষণা, সহসভাপতি পদে কাছাড়ের পরিমল শুক্লবৈদ্য ও হাইলাকান্দির মুন স্বর্ণকার। এবারে দেখে নেব বিস্তারিত বিটিএন সংবাদ। অক্টোবরে ফের 40,000 নিযুক্তি, 1.5 লক্ষ নিয়োগের দ্বারপ্রান্তে সরকার, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 2021 সাল থেকে আসামের যুবক যুবতী সম্পূর্ণ স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি লাভ করেছেন। চলতি বছরের অক্টোবরে আরও 40,000 যুবক যুবতীকে একযোগে নিয়োগ দেওয়া হবে বলে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান। আজ সমগ্র আসাম থেকে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে 481 জন যুবক যুবতীকে নিয়োগপত্র প্রদান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের প্রতিশ্রুতি পূরণে এটি আমাদের নিরন্তর প্রচেষ্টা, বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে এখনো পর্যন্ত 1,20,840 জন প্রার্থী সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং নিরপেক্ষতার সঙ্গে সরকারি চাকরি পেতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত 4 বছরে দুর্নীতিমুক্ত সরকারি চাকরি প্রদান সত্যি এক অনন্য শান্তি। এছাড়াও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি আমাদের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি। শিশুকন্যাকে যৌন নির্যাতন চালিয়ে জেল হাজতে শ্রীভূমির 60 বছর বয়সী এক ব্যক্তি। শ্রীভূমি জেলায় পুনরায় এক জঘন্য ঘটনা সংঘটিত হলো। শিশুকে যৌন নির্যাতন চালিয়ে জেল হাজতে 60 বছর বয়সী এক ব্যক্তি। অভিযোগ, 12 বছর বয়সী নাবালিকাকে শারীরিক নির্যাতন করেন 60 বছর বয়সী এক বৃদ্ধ। জানা গেছে, নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। বুধবার সন্ধ্যায় ঘরে একা থাকা অবস্থায় বাপ্পা লাল ঘোষ নামের এক ব্যক্তি নাবালিকার সাথে অপকর্ম করে। এই ঘটনার খবর থানায় দিলে শ্রীভূমি পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আমার বাড়ির মেয়ে তো। তোমার কি দাম? আমার বন্ধু কত বয়স মেয়ের? 12-11-12। শ্রীভূমির লক্ষ্মীবাজার রোডের যুবতীর আত্মহত্যা নিয়ে গাড়ি চালকের বিরুদ্ধে অভিযোগ তুলল পরিবার। এ যেন বলিউড সিনেমার কাল্পনিক চরিত্র। মেয়ের ভাইয়ের গাড়ি চালক হয়ে পরিবারে প্রবেশ, নিজের আসল পরিচয় লুকিয়ে চুটিয়ে প্রেম পরিবারের এক যুবতীর সঙ্গে। অতঃপর যুবতী যখন জানতে পারল গাড়ি চালকের আসল পরিচয়, তখন আত্মহত্যা করতে বাধ্য হলো। যুবতীর ঘর ছিল শ্রীভূমি জেলার রাকেশনগরে। এলাকার বৃহৎ লোকেরা বৃহস্পতিবার চলে আসেন শ্রীভূমি শহরে। সদর থানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি যুবতীর মৃত্যুর পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার দাবি জানান। যুবতীর মৃত্যুর সঙ্গে যদি গাড়ি চালক জড়িত থাকে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উত্থাপন করা হয়। অনেকেই ফাঁসির দাবিও উত্থাপন করেন, যাতে এ ধরনের অমানবিক কাজকর্ম করার অন্যরা সাহস না পায়। ময়না তদন্তের রিপোর্ট সহ মোবাইলের কথোপকথন ট্র্যাকিং করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। বিজেপির বরিষ্ঠ নেতা বিশ্বরূপ ভট্টাচার্য উল্লেখ করেন, সুস্থ সমাজকে অশান্ত করে তুলতে তথা মা বোনেদের সম্মান নিয়ে যারা ছেলেখেলা করেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যাতে অন্যরা এই ধরনের অমানবিক কাজকর্ম করার সাহস না পায়। উল্লেখ্য, শ্রীভূমি রেডক্রস সেবা সদনে কর্মরত অবস্থায় যুবতী নিজের মানসিক দিক দিয়ে এতই আঘাত পান, যার জন্য জীবনের চূড়ান্ত পন্থা নিতে বাধ্য হন। শহরের লক্ষ্মীবাজার রোডের ভাড়া ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন যুবতী। তো শাস্তি যখন পাইব তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। আজকে যদি একটা ছেলের এরকম ফাঁসি দেওয়া হয়
তার একটা ছেলে এরকম করতে এটা একটু ইয়ে করবো যে অমুক ছেলেটার ফাঁসি হয়েছে তা আমি এটা দেবো না। হ্যাঁ, এইরকম ফাঁসি যখন হয় না তখন একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন বাড়িয়া যায়। হ্যাঁ, আমি চাই এইটাও যে আমার ভারতবর্ষের যদি ফাঁসির অর্ডার তাকিয়া থাকে তাহলে এই ছেলেটা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। হ্যাঁ, আর নইলে আমরা বিবিধ ব্যবস্থা আমরা গ্রুপে নিব, আমরা গ্রুপে নিব, আমরা রেডি। একটা জিনিস দেখতে গত পরশু রাত্রিবেলা আমাদের করিমগঞ্জের লক্ষ্মীবাজার রোডে বাগারগুল নিবাসী রাকেশনগরে থাকে, বাগারগুল পরিবহন বাজার রোডে শিল্পনা দাস রেড ক্রসে নার্সে কাজ করে। তার মানে সে মৃত্যু মানে আত্মহত্যার ইয়েতে পাওয়া গেছে এইভাবে তার পরবর্তীতে অনুসন্ধান করে জানা গেছে যে এই মেয়েটির সঙ্গে অন্য ধর্মের একটি ছেলে নিজের আত্মপরিচয় গোপন রেখে 5-6 মাস যাবৎ তাদের সঙ্গে যোগাযোগ রাখত। এই মেয়ের ভাইয়ের যে গাড়ি ছিল ওই গাড়ি সে ড্রাইভারি, এবং ড্রাইভারি করার সুবাদে পরিবারের সঙ্গে পরিচিতি হয়েছে। কোনো একদিন তার ভাই ওই মেয়ের ফোন থেকে ওর সঙ্গে আলোচনা করে ফোনে যোগাযোগ করে। ওই নাম্বার পাওয়ার পর এই লোকটা কন্টিনিউয়াস 5-6 মাস যাবৎ এই মেয়েটির সঙ্গে ফোনে যোগাযোগ রক্ষা করে চলে। যখন 11th আওয়ারে যখন কোনো একটা এমন কোনো পরিস্থিতি হয়েছে যে পরিস্থিতির কারণে সে ছেলেটির পরিচয় জানার অনুভব করেছে, এখন যখন পরিচয় জানার অনুভব করেছে তোর ভাইকে জিজ্ঞাসা করে যে এই ছেলেটির কি নাম, তার কি রাজীব না কি রাজা নাম দিয়ে পরিচয় দিয়ে ড্রাইভারি করতো তাদের বাড়িতে থেকে। এবং পরবর্তী সময়ে ওই কথা শোনার পর যে সে অন্য সমাজের লোক, অন্যভাবে থাকে, পরের দিনই সে আত্মহত্যা করে। এবং এই সময়ে এলাকার কিছু লোক তাকে পাকড়াও করে, ওই বাড়ির সামনে গাড়ি সহ তাকে পাকড়াও করে থানাতে সমঝিয়ে দিয়েছে। আমরা আজকে যারা এখানে এসছেন ওনারা চান এটার যথাযথ বিচার হোক। কী কারণে মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হলো? 1 মাস যাবৎ বা 6 মাস যাবৎ যে ফোনে যোগাযোগ করেছে, এই ফোন ট্র্যাকিং করে যার সঙ্গে করেছে তার ফোনও ট্র্যাকিং করবে, মেয়েটির ফোনও ট্র্যাকিং করবে, করে তাদের কথোপকথনগুলো রেকর্ড করে বার করবে। এবং এইগুলো করলে এর থেকে আসল রহস্য বেরিয়ে আসবে। আমরা চাই যে যারা এই সমস্ত কাজ করে সমাজে বিশৃঙ্খলতা আনার চেষ্টা করে, নিরীহ আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলার চেষ্টা করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আইনের মাধ্যমে হওয়ার জন্যই আজকে এখানে এসেছি। এই জন্য আমরা আজকে জেলা উপায়ুক্ত সহ পুলিশ আধিকারিকের কাছে আমরা যাব, এই বিষয়টি নিয়ে যথাযথ আইনি ব্যবস্থার মধ্যে ওর দোষী যদি কেউ থাকে তাকে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। আমাদের রাকেশনগরের সমস্ত যুব বন্ধুরা এসছেন এই ঘটনার সত্যি ঘটনাটার মূল বিষয় জানার জন্য, এবং আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন, 2 প্রশাসন মিলে মূল রহস্য উদ্ঘাটন হবে। আমরা পরিষ্কারভাবে জানি একটা ছেলে 6 মাস যাবৎ নিজের পরিচয় গোপন রেখে মানে নিজে ওই মেয়েটির সঙ্গে যদি সম্পর্ক করে থাকে, পরবর্তীতে তাদের যে পোস্টমর্টমে যে রিপোর্ট আসবে, এই রিপোর্ট এবং টেলিফোনের সমস্ত খবর বের করে ক্রিমিনালসকে অ্যারেস্ট করে তার উপর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি। এই জন্যই আজকে এলাকার যুবক বন্ধুরা এখানে এসেছে। আচ্ছা, দেখা যায় শ্রীভূমিতে বলুন আর গোটা আসামে বলুন, ভারতবর্ষে বলুন, লাভ জাহাজের ঘটনা কন্টিনিউ হয়ে যাচ্ছে। বিজেপি সরকার এটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তারপরেও রুখছে। আসলে বিজেপি সরকার আর অমুক সরকারের বিষয় নয়, এইগুলো হচ্ছে যারা ক্রিমিনালস, যারা সমাজে সুস্থ ব্যবস্থা থাকতে চায় না, দেয় না, এরা সব সমাজের মধ্যে থাকে। যারা এই কাজ করে তাদেরকে ধরে শাস্তি দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। আজকে এই ঘটনাকে কেন্দ্র করে ভাষা, ধর্ম এইসব বিষয় নয়, অন্যায় যারা করবে তার শাস্তি হবে। তাকে কোনো ধর্ম, কোনো ভাষা দিয়ে
লুকিয়ে রাখার কোনো স্কোপ নেই। অন্যায়কারীর স্থান যেখানে হওয়ার কথা সেখানে হওয়া উচিত। আমরা এখানে সবাই এসছি অন্যায়কারীর শাস্তি হোক এইটা নিয়ে। আমরা এই বিষয়কে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা সবাই আইনের জায়গায় থাকবে, আইনের মাধ্যমে আমরা এটার বিচার চাই। আর এই মেয়েটির মৃত্যুর মানে সঠিক সিদ্ধান্ত বা সঠিক তদন্ত করে তার বিচার করে আমাদেরকে। হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। অতিসত্বর বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ দিলেন মন্ত্রী কৌশিক। হারাং নদীতে ভেঙে পড়া সেতুটি সরজমিনে গিয়ে পরিদর্শন করলেন মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার সেতুসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের উপস্থিতিতে মন্ত্রী স্থানীয়দের সুবিধার্থে অতিসত্বর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এলাকার গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর মন্ত্রী কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান, হারাং নদীর উপর থাকা সেতু কিভাবে ভেঙে পড়েছে, কেন এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই এই কমিটি ঘটনার তদন্তে নেমে সেতু ভেঙে পড়ার কারণ জনসমক্ষে তুলে ধরবে। এতে যেই দোষী হন না কেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি। ভাঙারপাড় এলাকার পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বিশেষ নজর রয়েছে। জনগণের যাতে কোনো ধরনের অসুবিধে না হয় এর জন্য মুখ্যমন্ত্রী বিকল্প রাস্তা মেরামতের জন্য 25 কোটি টাকা অনুমোদন করেছেন। আজকের দিনে অল্টারনেটিভ যে রাস্তাগুলি আছে, অল্টারনেটিভ রাস্তাগুলি যাতে চলতে থাকে, যাতে জিনিসপত্রের দাম বৃদ্ধি না হয়, আর বিশেষ করে শাকসবজি যেগুলি মেঘালয় থেকে আসে সেগুলি যাতে মূল্য বৃদ্ধি না হয়, সেটার জন্য প্রশাসন সরকারের তরফ থেকে মই মাননীয় সাংসদ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিম যে PWD বিভাগৰ পৰা একবাৰ তথ্য ল'ব লাগে। তথ্য লৈ ৰাইজক কেনেকৈ আমি সহায় কৰিব পাৰোঁ সেই কামত আহিব লাগে। ভুল তথ্য দি, ভুল বিভ্ৰান্তিকৰ তথ্য দি ৰাইজক যেনে তেওঁ বেপথে পৰিচালিত নকৰে, এইকাৰণে মই অনুৰোধ কৰিম। মন ব্রিজের সংস্কার বা রিপেয়ারিংয়ের অত্যন্ত জরুরি ছিল। আজের জন্য 20 মে থেকে গেমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল। আমরা বলেছিলাম যে আমরা 20 জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ করব। কাজ চলছে এবং আমরা আশা করি 20 জুলাইয়ের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারব। প্রতিদিন আমরা সে বিষয়ে ফলো আপ করা হচ্ছে, গুয়াহাটি থেকেও হচ্ছে, মাননীয় জেলা শাসকের কার্যালয় থেকেও হচ্ছে। কিন্তু একটা গেমন ব্রিজ বন্ধ হবে, একটা অল্টারনেটিভ রুটের প্রয়োজন ছিল। যে জন্য আপনারা জানেন যে সিঙ্কিং জোনের কাজকে প্রায় বন্ধ করে সেখানে যাতে ট্রাফিক মুভমেন্ট করা যায় সেটার জন্য সেই কাজকে বন্ধ করা হয়েছে। কিন্তু আপাতত এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিল। কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে ব্রিজের কাজে কি ছিল, ব্রিজের কাজের স্পেসিফিকেশন কি দেওয়া হয়েছিল, যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কি না, যতটা কাজ দেওয়া হয়েছে এর চেয়ে কম হয়েছে কি বেশি হয়েছে, সেই প্রত্যেক জিনিসগুলো যাতে বেরিয়ে আসে এই জন্য সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দেওয়া। আপনাদেরকে অনুরোধ করবো 7 দিন, বেশি দিন না, আজকে প্রথম দিন, গতকালকে করা হয়েছে, আজকে প্রথম দিন, আগামী 7 দিন পর্যন্ত অপেক্ষা করি যাতে আমরা। আসন্ন 26কে সামনে রেখে আসাম বিজেপির 32 জন পদাধিকারীর তালিকা ঘোষণা। সহসভাপতি পদে কাছাড়ের পরিমল শুক্লবৈদ্য এবং হাইলাকান্দির মুন স্বর্ণকার। দিলীপ কমিটিতে নেই শ্রীভূমি থেকে কেউ। 26কে সামনে রেখে আসাম বিজেপি রাজ্য কমিটির 32 জন পদাধিকারীর তালিকা ঘোষণা করা হয়েছে। সহ সভাপতি পদে কাছাড় থেকে স্থান পেয়েছেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও হাইলাকান্দির দলীয় নেত্রী মুন স্বর্ণকার। তবে দিলীপ শইকিয়ার কমিটিতে শ্রীভূমি থেকে নেই কেউ। আসাম রাজ্য বিজেপির সকল নবনির্বাচিত পদাধিকারীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী শর্মা তার এক্স হ্যান্ডেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে জানান, আমি নিশ্চিত যে নবনিযুক্ত পদাধিকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশনায় এবং রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার দক্ষ নেতৃত্বে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নবগঠিত রাজ্য কমিটির সকল পদাধিকারীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার শিকার হওয়া আশ্রম রোডের আহত সবিতা রানী দাসের বাড়ি গিয়ে আর্থিক সাহায্য ও সম্পূর্ণ সাহায্য সহযোগিতার দায়িত্ব নিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। গত সোমবার শিলচর শহরের তালাপুর এলাকায় থাকা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নির্মীয়মান ভবনে রঙের কাজ চলাকালীন আকস্মিকভাবে দুর্ঘটনার কবলে পড়ে দুহাত ভেঙেছে শিলচর আশ্রম রোডের দিনমজুর মহিলা সবিতা রানী দাসের।
আহত সবিতা রানী দাস বলেন, এদিন ওনারা বিধায়কের এখানে ব্যক্তিগত কাজের জন্য যান। ঈশান অ্যাপার্টমেন্টে রঙের কাজে থাকা নিতু দাস অসাবধানতার কারণে সে সময় রঙের বালতি নিয়ে উপর থেকে নিচে বিকতিকভাবে পড়ে যান ওনার উপরে এবং আচমকা পড়াতে ওনার দুটি হাতের হাড় ভেঙে যায় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরিকালীন যা যা করণীয় তা করিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। পরবর্তী সময় বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওনার বাড়িতে বুধবার রাতে এসে কিছুটা অর্থ ওনার হাতে তুলে দেন এবং ওনার চিকিৎসা চলাকালীন পুরোদমে শারীরিকভাবে সুস্থ না হওয়া পর্যন্ত তিনি সাহায্য করে যাবেন বলে জানান এবং বিধায়কের দলের অম্বিকাপুর জিপির প্রাক্তন সভাপতি সুরাট দাস, যতীন্দ্র দাস, দীপক সরকার, অনিল দাস, শ্যাম দাস প্রমুখেরা সবসময় নিয়মিত সাহায্য করে যাচ্ছেন, যার দরুন বিধায়ক সহ আর অন্যান্য সাহায্যকারীদের ধন্যবাদ জানান তিনি। এদিন সবিতা রানী দাসের সঙ্গে থাকা আহত আরও 3 জনের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে যাচ্ছেন সুরাট দাস ও যতীন্দ্র দাস। এমনি তো তাইন যে যতীন্দ্র দাস তাইনও ফোন করছে সবসময় আমার তাইনের কাছে, তাইনের কাছে করছে কিনা আমি জানি না। তাইনের লোকের যোগাযোগটা বেশি। এমএলএ আপনারা সাহায্য করছেন? এই তো সাহায্য করছে, সাহায্য না করলে তো আর বিন্ডি সুন্ডি হইল না। এখন যে আয়া গেছে আমার 10,000 টাকা দিয়া গেছে, এমএলএ দিছে দিয়া গেছে। আচ্ছা, আর এখানে যে প্রতিনিধি সুরাট দাস বা যতীন্দ্র এরা সাহায্য করেননি? বিজেপি কর্মকর্তা যতীন্দ্র দাসে আমার দিয়া গেছে 1000 টাকা সাহায্য করছে। মিথ্যা কথা হয়ে লাভ নাই, সাহায্য করছে তাইনে। তাই প্রথমে 500 টাকা এখন তাইনের বাসায় কেন হয়েছে, তাই তারা যেসাই দেখ আশেপাশে মানে তান বাসা হইছে না, তাইন বাসা তো হইছে, তাইনের বাসা তো কালার করা নিচে হইছে ছেলেটা মানে নিচ থেকে তাই নিচে কালার করা দিয়ে পড়ে গেছে। হ্যাঁ, কালার করিয়া পড়ে গেছে, কালার করা। আচ্ছা, বালতি পড়ছে তো বালতির যুগে হে থাকতে পারছে না, তখন হে নিচে পড়ে গেছে। বুঝছেন, তখন এটা একটা ঘটনা ঘটছে, এটা একটা ঘটনা ঘটে গেছে। তাইনও বেকুল, ছেলেটাও বেকুল, এখন এটা হওয়ার হয়ে গেছে। তখন ওখানে এটাই আমরা বক্তব্য মানে তাইনকে একটু সাহায্য করা হইতো, তাই কেমনে চলা হইতো, কেমনে কিতা হইতো, এটা আমরা এমএলএ কাছে কর্তব্য করি। এমএলএ এমনি এখনো কোনো সাহায্য করছে না? করছে। আচ্ছা, এমএলএ সাহায্য করি আর যার দিকে আমরা তাই ট্রিটমেন্ট করি। আর আপনার কাছে তাইনের কাছে যে 10 টাকা বাইরে করবো এই কর্তব্য নাই। রুজ আনে রুজ খায়, মমপেটুরি যা দোকান খাস করে 2টা মেয়ে আছে সালায়, ওইটাই গড়বার আছে, গড়বার তো দিতে লাগে। সুনামন দাস আমার বন্ধু বলছিল উনার মিসেস নাকি এই তোমার এই উপর থেকে একজন রং করার লোক উনার উপরে পড়ে গিয়েছে, যাওয়ার পরে উনাকে সেন্সলেস। তখন আমি সঙ্গে সঙ্গে এমএলএ অফিসের যে নন্মতা উনার নমিনি আমি ফোন করেছি। ফোন করার সঙ্গে সঙ্গে উনাদেরকে চিকিৎসার জন্য মানে পাঠানো হয়েছিল। তো রাত্র 12টা পর্যন্ত উনার দেওর আমার সঙ্গে রয়েছে, মানে ফোনে যোগাযোগ রয়েছে। তো উনাকে অরিজিৎ এমএলএ স্যারের নমিনি অরিজিতে সবসময় যোগাযোগ করে ওনাদেরকে ব্যান্ডেজ করে রাত্রে 12টার সময় ওখানে বাড়িতে আইছে। আসার পরে আমরা কার্যকর্তা সবাই মিলে আমরা পরের দিন মঙ্গলবার আমরা সকালে আসছি। আসার পরে ওনাকে আমরা সান্ত্বনা দিয়েছি, এটা ভাগ্যে ছিল যাই হোক আমরা এমএলএ স্যারকে দিয়ে আপনার সুন্দর চিকিৎসা যেন আপনি পান আমরা ব্যবস্থা করে দেব। তো আমরা এমএলএ স্যারের সঙ্গে আমরা সবাই যোগাযোগ করেছি। তো গতকালকে এমএলএ স্যার এখানে সবাইকে নিয়ে এসে ওনার সঙ্গে দেখা করেছে, ওনাকে প্রতিশ্রুতি দিয়েছে, ওনাকে আর্থিক সাহায্য দিয়েছে যে ভবিষ্যতে আপনার সঙ্গে আপনার কিভাবে ট্রিটমেন্টটা সুন্দর হয় আমরা সবাই থাকবো। আর এমএলএ আমাদেরকে সবাইকে দায়িত্ব দিয়েছে ওনার সঙ্গে তোমরা যোগাযোগ রাখি, ওই সুবাদে আজকে আমরা এসেছি। রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ার পর শিলচর ভারত সেবাশ্রম সংঘের শ্রী শ্রী স্বামী পরমানন্দ গুরু মহারাজের আশীর্বাদ নিলেন কনাথপুর কায়স্থ। রাজ্যসভা সাংসদ নির্বাচিত হওয়ার পর আজ শিলচর মালিনীবিল ভারত সেবাশ্রম সংঘে শ্রী শ্রী স্বামী প্রণবানন্দ মহারাজের আশীর্বাদ নেন কনাথপুর কায়স্থ। সাংসদ সংঘ সন্ন্যাসীদের উপস্থিতিতে পূজার্চনা করেন এবং প্রসাদ গ্রহণ করেন। আর কিছু না, একটু ক্লোজ হয়ে আপনার বাবার সঙ্গে আমার খুব আশীর্বাদ করুন। বাবার সঙ্গে আমার খুব অনেকবার একসঙ্গে আমরা গেছি। গতবার তো আমার লোক বই বাবা ঘর থেকে নির্বাচন করেছেন।
আচ্ছা ছোট ছোট টিভি। আচ্ছা আচ্ছা আমি যেতে পারি আমি তো আমার সঙ্গে খুবই বাবা আমি তো খুবই শুধু এখানে একটু ইয়ে করলাম তার মুখটা দেখো। হ্যাঁ মনীষের দৃষ্টিতে উধারবন্দের মহাসড়কে বৃক্ষরোপণ করল শিলচরের গাছ পাগল সংস্থা। বৃহস্পতিবার বৃক্ষরোপণ করল শিলচরের গাছ পাগল সংস্থা। সংস্থার সদস্যরা মহাসড়কের উধারবন্দ এলাকায় গিয়ে বৃক্ষরোপণ করেন। সড়কের ডিভাইডারে বহু মূল্যবান গাছের চারা রোপণ করেন তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গাছ পাগল সংস্থার সদস্যরা জানান, পরিবেশ দিবসে তারা এই বৃক্ষরোপণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু ওই সময় বন্যার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি স্থগিত রাখেন। আগামীতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। শুরু হয়েছে তো আমরা ফ্লাওয়ার শো করি প্রতি বছর। আমরা একটা শিলচর শহরে ফ্লাওয়ার শো করি এবং বিভিন্ন ধরনের শুধু ফ্লাওয়ার্স না, ইনডোর আউটডোর সব ধরনের গাছ নিয়ে আমরা একটা শো করি এবং পরিবেশ বাঁচাতে আমরা পরিবেশ দিবসে এরকম বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগাই। এছাড়া বছরের কয়েকবার আমরা গাছ বিতরণ করি বিনামূল্যে। আমরা সবাই নিজেদের বাড়িতে চারা করে একজনকে আমরা দিয়ে বছরের কয়েকবার আমরা বিনামূল্যে চারা দিই। উদ্দেশ্য একটাই, পরিবেশকে বাঁচিয়ে রাখা এবং সুস্থ একটা পরিবেশের মধ্যে থাকলে গাছ টাছ লাগালে সবার মানসিকতাও ভালো থাকে, মনও ভালো থাকে। ওটাই আমাদের উদ্দেশ্য। আরও অনেক উদ্দেশ্য আছে, ওই ম্যাডাম বলবেন। উদ্দেশ্য বলতে আমরা এই বছর যেহেতু মানে থিম যেটা ইউএন এর যেটা থিম যেটা পরিবেশ দিবসের উপরে, সেটা হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন। তো আমরা এবারে হাতে নেব, অন্য একটা প্রজেক্ট আছে, আমরা সেটার জন্য আমরা কাজ করব। এই বছরটা আমরা ওইটা নিয়েই মেইনলি আমরা কাজ করব, প্লাস্টিক পলিউশন। তো আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে এইটাই মনে করি যে শুধুমাত্র সরকারের কোনো দায়িত্ব, শুধুমাত্র সরকারের উপরে দায়িত্ব দিয়ে যদি আমরা বসে থাকি তাহলে এটা কোনোদিনও সাকসেস হবে না। আমরা মনে করি প্রত্যেক নাগরিকের এই রেসপন্সিবিলিটিস থাকা দরকার এবং আমরা যাতে রেসপেক্ট করি, নেচারকে যাতে আমরা রেসপেক্ট করি এবং রেসপন্সিবিলিটি এবং বলবো জাস্ট মানে কী বলবো, আমরা মাইন্ডফুল অ্যাকশন সবসময় এটা আমরা যেন একটু কেয়ার করি আর কি। তাইলে আমার মনে হয় তাইলে এটা সাকসেস হবে। শুধুমাত্র সরকার যদি এটা চালিয়ে দেয় তো আমরা সরকারকে আমরা যেভাবে সাহায্য করছি এই ব্যাপারে এবং সরকারও আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়েছেন সে ব্যাপারে। কারণ সরকার আজকে যে আমরা এই গাছগুলো লাগিয়েছি এই মহাসড়কের উপরে, সেটা কিন্তু ওদেরই দেওয়া, ওরাই আমাদেরকে জায়গা সিলেক্ট করে দিয়েছে। এবং শুধুমাত্র দেখুন গাছ লাগানোটা বড় কথা না, গাছ বীজ করে আপনি উঠেছে অনেক সময়, কিন্তু কথা হলো এটাকে সংরক্ষণ করা, হাউ টু প্রিজার্ভ। এটা একটা দিক আমাদের সবারই মাথায় রাখতে হবে। প্রিজার্ভ আমরা কীভাবে করব, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা এটা চেষ্টা করব গাছগুলোকে সংরক্ষণ করে আমরা আসবো, রেগুলার তার তত্ত্বাবধান করব। একটা বাচ্চা যেমন ছোট থেকে বড় করতে যেরকম শুধুমাত্র বাচ্চাকে ছেড়ে দিলেই হবে না, ওকে আমরা তত্ত্বাবধান করতে হবে, যত্ন সহকারে তাকে বড় করতে লাগবে, তাহলেই আমরা ফল পাবো। তো আমরা এই সংরক্ষণটা আমরা করব, সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করেছি এবং ওইটাই আমাদের আছে প্লেজ আর কি, যে সবাই আমরা জানি রেসপেক্টফুল, আমরা নেচারের প্রতি আমাদের রেসপেক্ট থাকে সবার প্রত্যেকের। এই 1972-তে ইউএনএফও এটাকে এই প্রোগ্রামটা হাতে নিয়েছিল, এটা শুরু করেছিল এবং এবছরের থিম তো বললাম এই বিট প্লাস্টিক পলিউশন এবং
ওটা এবারে একটা হোস্ট কান্ট্রি থাকে, সেই হোস্ট কান্ট্রি এবারে ছিল রিপাবলিক অফ কোরিয়া। তো হাউ টু কীভাবে আমরা করবো, আমরা প্ল্যান্ট লাগাবো, আমাদের যতটুকু করার ছোট্ট সাধ্যের মধ্যে প্ল্যান্ট লাগাবো পরিবেশকে বাঁচাতে হলে। তারপর আমরা ইয়ে করবো, রিডিউস করে দেবো, আমরা প্লাস্টিকের ব্যবহারটা কমিয়ে দেবো, চেষ্টা করবো। একদিনে দেখুন এগুলো হয় না, আমরা কমিয়ে দেবো এগুলোকে। তাছাড়া আমরা পাওয়ারকে এনার্জি, তারপরে ওয়াটার সেভ করবো, ওয়াটার যদি কল খোলা থাকে এগুলো বন্ধ করতে শেখাবো সবাইকে। যে কোনো সময় আমরা লাইট জ্বালাবো না। তারপরে আমরা সেগ্রিগেশন করবো, আমরা রিসাইক্লিং এটাও একটা পথ। এই ছোটো ছোটোটাই অনেকটা বড় হয়ে যায়, ছোটো ছোটো অ্যাকশন মিলে একদিন কেউ একটা বড় অনেক বড় হয়ে যায়। আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের বলো বা কিছু বলো। ধন্যবাদ আপনাকে ম্যাডাম। স্যাপলিংস লাগানো হয়েছে আজকে আমাদের, তারপরে আমাদের চেষ্টা থাকবে লাগিয়ে প্ল্যান্ট ফরেস্ট অফিসিটি দেওয়া হয়েছে। তো খালি লাগিয়ে দেওয়াটা পর্যন্তই শেষ না, আমরা এটাকে নার্চার করবো, এভরি টাইম এসে দেখে যাবো বা কীরকম হচ্ছে কি না এরকম দেখতে যাবো। আর আরেকটা কথা, অনেকেরই প্রশ্ন থাকতে পারে শহর ছেড়ে কেন আমরা এখানে এসেছি। শহরে আমরা প্রতি 1-2 মাস অন্তরই আমরা গাছ বিতরণ করি বা লাগাই নানান অনুষ্ঠানের মাধ্যমে। একটু দূরে এসছি কেন, এই ডিভাইডারগুলো বিভিন্ন সংস্থা শিলচর শহরের আপনারা দেখেছেন ডিভাইডারগুলো। খেলার খবরে, শিলচরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা কিংবদন্তি ক্রীড়াবিদ বাটু দাশগুপ্তের 113তম জন্মদিবস পালন করল ক্লাব উৎসাহ উদ্দীপনার সঙ্গে। কাছাড় তথা বরাক উপত্যকার ক্রীড়া কিংবদন্তি তথা শিলচরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত জিতেন্দ্র চন্দ্র দাশগুপ্ত ওরফে বাটু দাশগুপ্তের 113তম শুভ জন্মদিন উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করল টাউন ক্লাব। 19 জুন বৃহস্পতিবার তার শুভ জন্মদিনে কার্যসূচি হাতে নেয় ক্লাব। বাটু দাশগুপ্তের প্রতিমূর্তিতে সকালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, সচিব নন্দ দুলাল রায় সহ অন্যান্য কর্মকর্তারা এবং সদস্যরা। এরপর কেক কেটে তার জন্মদিন উদযাপন করেন ক্লাবের সদস্যরা। আমরা ক্লাবে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সাথে পালন করছি। আমরা বিগত কয়েক বছর যাবতীয় ওনার জন্মদিন আমরা পালন করে আসছি। ওনার প্রতিমূর্তি স্থাপনের পর থেকে প্রতি বছর এই 19 জুন আমরা বাবুদার প্রতি শ্রদ্ধার নিবেদন করি। যে ক্রীড়া ব্যক্তিত্ব কাছাড়ের অবিস্মরণীয় ক্রীড়া সম্রাট বলা হতো, সেই ব্যক্তিত্বকে আমরা শ্রদ্ধা জানিয়ে প্রণাম জানিয়ে আমরা কিছুটা ধন্য বোধ করছি। এবং ওনার যে আদর্শ বা যে ওনার পরিচালনার যে দক্ষতা ছিল বা আদর্শ নীতি নিয়ে চলতেন, সেটা নিয়ে আমরা এখনও আমাদের এই প্রিয় টাউন ক্লাবের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এবং আশা করি আগামীতেও আমরা চালিয়ে যাব এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবেন তারাও বাবুদার সেই অমর অক্ষয় কীর্তিকে স্থাপন করে গেছেন, সেটা অনুসরণ করে ক্রীড়া কাছাড়ের তথা বরাক উপত্যকার ক্রীড়া জগৎকে সমৃদ্ধ করবেন, এটুকু আশা রাখি আমি। আজকের দিনটি সত্যি আমার জন্য বা আমার ক্লাবের জন্য বা ক্লাবের পৃষ্ঠপোষক যারা আছে তাদের জন্য একটা মহৎ দিন এবং ক্লাব প্রতি বছরই এটা সম্পন্ন করে আসে। আমি যদিও খুব একটা এখানে অংশগ্রহণ করতে পারি না, তবে সে পার্টিকুলারলি এই দিনটাই আমি আসি এখানে এবং যার জন্য বাবার কথা মনে পড়ে। বাবার প্রতিটি আদর্শ, প্রতিটি কথাবার্তা সব কিছুই মনে পড়ে। আজকের দিনটি ভুলার মতো না। আমি বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর দেখে নেব আরও একবার। অক্টোবরে ফের 40,000 নিযুক্তি, 1.5 লক্ষ নিয়োগের দ্বারপ্রান্তে সরকার বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলার 12 বছরের শিশু কন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, আটক বছর 60-এর এক বৃদ্ধ। শ্রীভূমির লক্ষ্মীবাজার রোডের যুবতীর আত্মহত্যা নিয়ে মৃতার পরিবারের গাড়ি চালকের বিরুদ্ধে পুলিশে মামলা, চাঞ্চল্য।
হারাং নদীতে ভেঙে পড়া সেতু পরিদর্শন মন্ত্রী কৌশিকের, বিকল্প রাস্তা নির্মাণের নির্দেশ মন্ত্রীর। ছাব্বিশকে সামনে রেখে আসাম বিজেপির ৩২ জন পদাধিকারীর নাম ঘোষণা, সহসভাপতি পদে কাছাড়ের পরিমল শুক্লবৈদ্য ও হাইলাকান্দির মুন স্বর্ণকার। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের বিটিএন নিউজ দেখতে আপনারা ইউটিউবে ব্রাউজ করতে পারেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য আবার একবার সবাইকে ধন্যবাদ।